বেসিক্যালি দুইটা পর্বত ক্লাইম্ব করা, এভারেস্ট এবং লোৎসে। আমরা জানি এভারেস্ট তো সবাই জানি, লোৎসে হচ্ছে ফোর্থ হাইস্ট মাউন্টেন, 8516 মিটার উচ্চতা। তো লাকিলি এই অভিযানে আমি 3টা পর্বত সাবমিট করে ফেলছি। তো আরো একটা পর্বত আমার সাবমিট করার লাকিলি অ্যাক্সিডেন্টালি বা হোয়াট এভার যেটাই বলি সাবমিট করার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে মাউন্ট লোবুচে ইস্ট বলা হয়, 6119 মিটার উচ্চতার আর কি। আমি সেটা ছবিও দেখাবো ইয়েতে। তো এই অভিযানে যাওয়ার একটা ব্যাপার ছিল, কেন গেলাম আর কি। প্ল্যান ছিল দুটো 8000 মিটার ক্লাইম্ব করবো, সে জায়গায় কেন তিনটা আরেকটা 6000 মিটার কেন হলো। তো অনেকেই জেনে থাকবেন যে খুম্বু আইসফল বলে একটা ব্যাপার আছে এভারেস্ট, মানে এভারেস্ট ক্লাইম্বের ক্ষেত্রে অনেকেই মনে করে এটা একটা মূল বাধা। আইসফল মানে আমরা সবাই ওয়াটারফল জানি, জলপ্রপাত। তো আইসফল হচ্ছে বরফের প্রপাত আর কি। তো এইটাও হচ্ছে, এটারও গতি আছে, মানে হিমবাহ বা গ্লেশিয়ার বলে একটা কথা আছে, গ্লেশিয়ার বা হিমবাহ। এটা সহজ কথায় বলতে হচ্ছে বরফের নদী। তো নদীর যেরকম হচ্ছে স্রোত থাকে বা নদী যেরকম আমরা বলি নদী বয়ে চলে, এই বরফের নদীও বা গ্লেশিয়ারও কিন্তু বয়ে চলে, কিন্তু সেটা এত ধীর সেটা হচ্ছে বোঝা যায় না যখন আমি সেটাই আছি, পানিটাকে তবে ফিল করতে পারি, এইটাকে ওভাবে ফিল করা যায় না। তো এই খুম্বু আইসফলটা এমন একটা, যদি আমি বলি, আমি ছবি দেখালে একটু খুব ভালো কানেক্ট করতে পারবেন, আমি একটু আগে থেকে বলে রাখি। খুম্বু আইসফল হচ্ছে বিশাল একটা জিনিস, বরফের প্রপাত, ছোট্ট একটা সংকীর্ণ জায়গা দিয়ে যেটাকে বেরিয়ে যেতে হয়েছে। তো ওরকম করতে গিয়ে অনেকগুলো জায়গায় ফাটল সৃষ্টি হয়। আর যেহেতু এটা গ্লেশিয়ারের উপর অবস্থিত বা হিমবাহের অবস্থিত, আর হিমবাহ তো বললাম যে নদীর মতো বয়ে চলে। তো বয়ে চললে যেটা হয় যে এই চলনে অনেকগুলো জায়গায় ফাটল সৃষ্টি হয়। তো এইগুলো পর্বতারোহীদের মানে তুষার ফাটল বলি আমরা, যদি আরেকটু ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রেভাস, অনেক জায়গায় শুনবেন হয়তো, আমরা মনের অজান্তেই বলে ফেলি, লোকে বুঝতে পারছে কি পারছে না ওটা খেয়াল করি না। ক্রেভাস বা বরফের ফাটল বা তুষারের ফাটল, তো ওগুলা ক্রস করতে হয়। এরকম অনেক অসংখ্য অবস্টেকল আছে খুম্বু হিমবাহে। তো এই বছর যেটা হলো, এই বছর পর্বতে হচ্ছে আমি যাওয়ার পর থেকে আর কি শুনছিলাম এই বছরটা এভারেস্টের জন্য ভালো না, কারণ এই বছর খুম্বু আইসফলের রুট ওপেন হচ্ছে না। তো আমি 1 এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি এবং 10 এপ্রিল গিয়ে পৌঁছাই বেস ক্যাম্পে। তো বেস ক্যাম্পে পৌঁছানোর পরে যতদিনে পৌঁছেছি 10th April base camp. By this time, usually every year, it happens like the route to Camp 2 is open, already open. তো এই বছর সেটা হলো না কারণ গত কয়েক বছরে অনেক মানে কয়েক বছরে যদি আমি গত কয়েক বছরের সাথে এই বছরটা তুলনা করি, তুষারপাতের পরিমাণ অনেক কম। তো এই জন্য যারা আইসফল ডক্টরস বলা হয়, আইসফল ডক্টরস মানে যারা হচ্ছে রুটটা ওপেন করে, তারা ব্যাক পাচ্ছিল। এরা অসংখ্যবার উপরে গিয়েছে, ওরা মার্চের 2nd উইকে হচ্ছে রুট ওপেন করার জন্য যায় এবং এপ্রিল 10 তখনও হচ্ছে ক্যাম্প 1 অব্দি ওরা পৌঁছাতে পারেনি, কারণ বিশাল সব বরফের ফাটল বা ওই যে কম তুষারপাত এগুলা ওদেরকে মুশকিলে ফেলছে। আচ্ছা, তো এইটা করতে গিয়ে যেহেতু অনেক বেশি সময় এখানে লেগে যাচ্ছিল, তো লোবুচে ইস্ট বলে যে পর্বতটার কথা আমি বলছিলাম, সেটা ইনিশিয়ালি বেশিরভাগই এভারেস্ট ক্লাইম্ব করার আগে অ্যাক্লামাটাইজেশন ক্লাইম্ব বলে লোকে ক্লাইম্ব করে। অ্যাক্লামাটাইজেশন মানে হচ্ছে অতি উচ্চতা সাথে খাপ খাওয়ানো, শুধু অতি উচ্চতা না, অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা দুটার সাথে খাপ খাওয়ানো। তো এটা যেহেতু খুব মানে লোবুচে ইস্ট, আমি যখন এভারেস্ট ক্লাইম্ব করার সময় মানে যখন প্ল্যান করছিলাম তখনই লোকে বলছিল অ্যাক্লামাটাইজেশন হিসেবে এটা ক্লাইম্ব করে। তো আমার অন্য চিন্তা ছিল, আমার চিন্তা হচ্ছে যদি আমি ওটা ক্লাইম্ব করতে চাই আমাকে আবার $1000 এক্সট্রা যাবে আমার, কারণ হচ্ছে ওই পিকটার জন্য পারমিট ফি এটা সেটা করতে $1000 চলে যাবে।
তো সেজন্য ওটা না করে আমি পরে মানে খুব আইসফল একবার অ্যাভয়েড করতে হবে, এবং প্লাস হচ্ছে যেহেতু রুট ওপেন হচ্ছে না, সময়টা কাজে লাগানোর জন্য হচ্ছে আমি লোগো চেঞ্জটা ক্লাইম করি। আচ্ছা, আমি ফেরত যাই। তো এই হচ্ছে আমার টাইম ফ্রেম এই অভিযানের। 1 এপ্রিল আমি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি, আর আমি দেশে ফিরি 28 মে। যদি আমার 3 জুন ফ্লাইট ছিল, সামহাও সেটা আগে হয়ে গেছে। তো বিশাল অভিযান, অলমোস্ট দেখছেন না 2 মাস। এভারেস্ট কি আর ক্লাইম করতে 2 মাস লাগে নাকি? তো এখন ব্যাপার হলো ওই যে অ্যাক্লামাটাইজেশন যে ব্যাপার বলছিলাম, আমি যদি সরাসরি দিয়ে চূড়ায় উঠে যাই আমি তো অসুস্থ হয়ে যাব। আমি অত উচ্চতায় কেউ থাকে না, 8848 মিটার উচ্চতায় কোনো তো প্রাণী কোনো প্রাণী বসবাস করে না। তো ওই জায়গায় গেলে অসুস্থ হয়ে যাব। তো ওই জন্যই হচ্ছে ধীরে ধীরে শরীরটাকে খাপ খাওয়াতে হয়। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যেতে হয়, ফিরে আসতে হয়, ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2, আবার ফিরতে হয়, এবারে ক্যাম্প 3। আমরা ক্যাম্প 3 যদিও যাইনি, ক্যাম্প 3 নিচে থেকে ফিরে এসে শরীরটাকে অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা দুটোর সাথেই খাপ খাইয়ে নিয়েছিলাম আর কি। আচ্ছা, পরেরটাই প্রস্তুতির ব্যাপারটা আসে যে এত বড় একটা অভিযানে যাব এবং দুটো 8000 মিটার, এইটা একটা বিশাল, মানে আমার পার্সোনালি মনে হচ্ছিল যে না, আই নিড টু বি প্রিপেয়ার্ড ভেরি 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 ওয়েল। তো এইটা আমার ওয়ান অফ মাই ফেভারিট রাইটার হারুকি মুরাকামি's কোট। মুরাকামির একটা বই আছে, মুরাকামি ইজ এ ম্যারাথন রানার। অনেকে জেনে থাকবেন, লেখকরা যেরকম সাধারণত ধারণা করা হয় খুবই অগোছালো অনিয়ন্ত্রিত জীবন যাপন করে। এখানে অনেক লেখক আছে আমি জানি, ফরহাদ ভাই আছে, ফাহাদ ভাই আছে। সাধারণত যেটা ধারণা করে খুব অগোছালো অনিয়ন্ত্রিত জীবন যাপন, আমার মতো চুল দাড়ি থাকবে বা এরকম। তো মুরাকামি ইজ নট লাইক দিস গাই ইজ এ প্যাশনেট ম্যারাথনার, একদম পারফেক্ট ম্যারাথনার। ভোর 4টায় উঠে দৌড়াতে বেরোবে প্রত্যেকদিন, এসে তারপরে লিখতে বসেন। তো ওনার একটা বই আছে, হোয়াট আই টক ওয়েন আই টক অ্যাবাউট রানিং। যারা রানিং এনথুজিয়াস্ট আছেন এখানে, অনেকেই রানিং করেন এখানে আমি জানি, ইউ গাইস শুড রিড দিস বুক, হোয়াট আই টক ওয়েন আই টক অ্যাবাউট রানিং। এই বইয়ের একটা কোট আছে, পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। পেইন তো হবেই যে কোনো কিছুর জন্য ট্রেনিং করতে গেলে, এইটা অনিবার্য। আমি সাফার করবো কিনা, আমি আই নিড টু ট্রেন দ্যাট হার্ড যে আমাকে ওখানে সাফার করতে হবে কিনা। তো এইটা আমি পর্বতের ক্ষেত্রে আমি বিশ্বাস করি, পর্বত যেদিন আমার কাছে সাফারিং মনে হবে, নট দ্য ট্রেনিং প্রসেস, যেদিন থেকে পর্বতে মনে হচ্ছে না আর পারা যাচ্ছে না, এত কষ্ট করে কেন আসা, এই বোধ যেদিন আসবে সেদিন আমি পর্বতে যাওয়া ছেড়ে দিব। এর আগ পর্যন্ত আমি ডেফিনেটলি পর্বতে যেতে চাই আর কি। তো এই কোডটা আমি সবসময় মাথায় রাখি যখন আমি নিজেকে ট্রেন করি, এবং ট্রেন করার জন্য বাকি যে জিনিসগুলা, যে আজকে সাইকেল রাইড করলাম, রানিং, সাইক্লিং, ব্যাগ নিয়ে লম্বা দূরত্বে হাঁটা, এগুলা, তারপরে প্রাণায়ামা, মানে নাক টেপাটে দিয়ে আর কি, সহজ কথা, প্রাণায়ামা, কোর মাসল, ক্রসফিট, কার্ডিও, এগুলো আমি নিয়মিত করেছি। রমজানের সময় অনেক করেছি, অনেক কষ্ট হয়েছে কিন্তু করেছি, যেহেতু আমার হাতে খুব বেশি সময়টা ছিল না। অক্টোবরের পর থেকেই মূলত মাথায় ছিল যে এটা যাবো আর কি। এগোই আমরা একটু পরের স্লাইডে। এইটা আমাকে খুব লোকজন জিজ্ঞাসাও করে আর কি, যে আমার কাছে মাউন্টেনিয়ারিংটা কি। তো এইটা মাউন্টেনিয়ারিং এমন, ওটা বাবু ভাইও বলে যাচ্ছে, এটা আমি সবসময় বলি, এমন একটা স্পোর্টস পৃথিবীর দুর্গমতম প্রান্তে খেলা হয়, কোনো দর্শক থাকে না। তো মাউন্টেনিয়ারিং এর সাথে রিলেটেড কিছু স্পোর্টস আছে, আইস ক্লাইম্বিং বা রক ক্লাইম্বিং, এগুলাকে ইদানিংকালে, স্পোর্টস ক্লাইম্বিং, এগুলাকে ইদানিংকালে দর্শকের সামনে খেলার প্র্যাকটিস করা হচ্ছে। তো মাউন্টেনিংটা আমার কাছে পার্সোনালি, এটাকে বলা হয় সকল খেলার রাজা পর্বতারোহণকে। এটা একটা কারণ আছে, পর্বতারোহণকে সকল খেলার রাজা বলা হয়। একটা মনে বড় কারণ আর কি, অন্য খেলায় ভুল করলে হচ্ছে হেরে গেলেন, জিতলেন, এই খেলায় ভুল করলে ইউ মে লুজ ইউর লাইফ। বেশিরভাগ ক্ষেত্রে সেটা সেফটি খুলে গেল, ঠিকঠাক ভাবে লক করলেন না, জুমারটা ছুটে গেল কোনো কারণে, ইউ মে লুজ ইউর লাইফ, এটা একটা। তো পর্বতারোহণ যে শুধু খেলার রাজা, বা এটাকে শুধু স্পোর্টস বললেও পুরো ডেফিনেশনটা আসে না, খেলার রাজা বললেও এটার সাথে যুক্ত করতে হয় আসলে অ্যাডভেঞ্চার। ওই অ্যাডভেঞ্চার আর এই যে খেলার এই ব্যাপারটা মিলে মোটামুটি কাছাকাছি পর্বতারোহণের
সংজ্ঞাটা হয়। কিন্তু আপনি যদি দেখবেন পৃথিবী জুড়ে যারা আসলে পর্বতারোহণ করেন, যারা খুব ভালো ক্লাইম্বার আছে, তাদের একটা অসাধারণ জীবন দর্শন আছে। পর্বতে যেতে যেতে এই জিনিসটা তাদের মধ্যে গ্রো করে, এবং মানে এই জিনিসটা আমি বলতে চাই আর কি, যে এটা গেলে আমারও মনে হয়, আমি প্রথম প্রথম গেলে আমি কি হনু এই ভাবটা আসতো। কিন্তু যত যাই যে আমার মনে হয় যে এই যে আমরা কত ইনসিগনিফিক্যান্ট প্রকৃতির কাছে, এই মাউন্টেনের কাছে, এটা মনে হয় যে আমি প্রত্যেকবার হই নত জানো আসলে এই পর্বতের কাছে গিয়ে। তো এইটা আমি বলবো যে এই খেলাটাই আস্ফালনটা অনেক কম অন্য স্পোর্টসের তুলনায়, আত্মসমর্পণ এইটা অনেক 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 বেশি আমার ব্যক্তিগত বোধ আর কি এই স্পোর্টসের ক্ষেত্রে। আর এইটাকে যদি আমি বলি যে এখান থেকে যদি মানে পর্বতারোহণ থেকে অ্যাডভেঞ্চার বা অ্যাড্রেনালিন রাশের যে ব্যাপারটা, সেটাকে যদি আমি অ্যাসাইড করে দিই, এক পাশে রেখে দিই, এটা অনেকটুকুই তীর্থযাত্রার মতো, যে এই আমি আগ্রহ নিয়ে যাচ্ছি, মাউন্টেনটাকে ফিল করছি। এইটা আমার কাছে এই ব্যাপারটা মনে হয় আর কি। এটা একটু শেয়ার করা আপনাদের সাথে আমার কাছে মাউন্টেনিয়ারিংটা কি। এগোই আমরা তো, আরো প্রচুর কোয়েশ্চেন আছে, আমি কিছু একটা আগে কোয়েশ্চেনও আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেই আর কি, যে কেন এই ধরনের এভারেস্ট লোকসে এগুলা ক্লাইম্ব করতে হবে আর কি। তো ওই যে আমি সবসময় বলছি যে দলগত স্পোর্টস খুব জনপ্রিয়, খেলি আমরা, ব্যক্তিগত স্পোর্টসে আমাদের অভিজ্ঞতার মানে ভান্ডার বা ঝুলি অনেকটা কম আর কি আজকালকার দিনে। তো ইদানিং কালে খুব ভালো হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল স্পোর্টস, যে আমরা খুব ভালো পারি, জাতি হিসেবে এমনি দুর্বল গঠনগত দিক থেকে, ফার্টাইল ল্যান্ডের কারণে অথবা অসংখ্য নদী নালার কারণে, সেটা একটা ব্যাপার আছে। তারপরও রিসেন্ট টাইমসে যে আমরা যে এগুলোতে এই স্পোর্টস গুলা পারি, এবং এই এক্সট্রিম স্পোর্টস গুলা হয়তো আমাদের দেশে কেউ একটা সাহস করে ভাবতো, আগে একটু মুশকিলে পড়ছিল যে 2-8,000 মিটার হবে কিনা, এগুলো যে আমাদের দ্বারা আসলেই সম্ভব। আমার চেয়েও অনেক ভালো এন্ডুরেন্সের অ্যাথলেট আছে, ওদের দ্বারা আরো ভালো কিছু সম্ভব, এই বোধটুকু আসলে সবার মাঝে ছড়িয়ে দেয় আর কি। এটা আর বেনিফিট কি, বেনিফিট ব্যক্তিগত অর্জন, এটা খুব লোকজন প্রশ্ন করছে আর কি। আমি একটা ছোট্ট করে বলি, আমি কোথাও কোনো চূড়ায় দাঁড়ালে, সেই 5,000 মিটার হোক 6,000 মিটার হোক, প্রথম যে জিনিসটা ব্যাকপ্যাক থেকে বের করি সেটা তো আমার লাল সবুজ পতাকাটাই, আর কিছু থেকে রিপ্রেজেন্ট করি না। তো আমি যদি একটা পৃথিবীর সর্বোচ্চ চূড়া বা চতুর্থ সর্বোচ্চ চূড়ায় উঠি, আমার সাথে তো আমার দেশটা অল্প হলেও ওঠে নাকি, এই প্রাইজটা তো আমরা পাই। তো এই বোধটুকুই মনে হয় এটাই সবচেয়ে বড় বেনিফিট, যে আমার দেশটা আমার সাথে খানিকটা হলেও উপরে ওঠে। আমার এক্সপিডিশন, এটা আমার বসে অলরেডি বলে ফেলা হয়েছে, আমি একটু ছোট্ট করে বলি যে আমি কিভাবে আমার এক্সপিডিশনটা ফাইন্যান্স করেছি। অলরেডি স্পন্সর্স, আমার অনারেবল স্পন্সর্স, প্রথম যে আমাকে বিলিভটা দেয় যে এরকম বড় অঙ্ক, সেটা ফয়সাল ভাই, এখানে ভিজুয়াল নেটওয়ার্কস ফয়সাল ভাই আছে, যে একটা পোর্শন উনি এটার দায়িত্ব নিয়েছেন। আর বাকি যারা চন্দ্রবিন্দু, ব্লুজে বা অসংখ্য সামাজিক সংগঠন, সবার সাথে সবার ব্যাপারে বলা হয়েছে, ওটাতে আর যাবো না। তো এটা ছাড়াও ক্রাউড ফান্ডিং এর হেল্প পেয়েছি আমি, অনেকেই এগিয়ে এসছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে যে পাশে থাকার জন্য। এছাড়া আমার সেভিংস, যে আমি আমার যত যাই করি হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্যই করি, অ্যাডভেঞ্চারটা যাতে ঠিকঠাক করতে পারি, আর আমার কোনো নেশা নেই, আর কোনো পাহাড় ছড়া ছাড়া আর কোনো নেশা নেই আর কি। তো ওই নেশার জন্যই সব আমি সেভিংস করি। এরপরও হচ্ছে আমার ডেফিসিট থেকে গিয়েছে, তো সেটা আমাকে লোনের সাহায্য নিতে হয়েছে। মুভিং অন। আচ্ছা, তো এই ছিল আমার যাত্রা শুরু। কাঠমান্ডু পৌঁছে গেছি এবং পরের দিন লুকলা যাব আর কি। তো এতগুলো জিনিস অবশ্য আমার না, নিচে একটা স্নোই হরাইজন আমার যে এজেন্সি ছিল, ওদেরও কিছু জিনিসপত্র এবং আমার সাথে ক্লাইম্বিং গাইডের বিরেট ছিল, আর বাকি জগদ্দল জিনিসপত্র ওগুলো নিয়েই আমার উঠতে হয়েছে আর কি। আর যাত্রা শুরু করি হচ্ছে কাঠমান্ডু থেকে লুকলা বলে একটা জায়গা আছে। লুকলা হচ্ছে সোলোকুম্বু রিজিয়নের গেটওয়ে।
কেউ যদি এভারেস্ট ক্লাইম্ব করতে চায় বা এভারেস্ট রিজিয়ন যে কোনো পিক ক্লাইম্ব করতে চায় তাহলে তাকে লুকলাতে আসতে হবে। সেই লুকলা এয়ারপোর্ট, এটা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস এয়ারপোর্টের মধ্যে একটা। রানওয়েটা দেখলে বুঝতে পারবে ইটস অনলি 480 মিটার, আরো ওদিকটায় আছে। এবং একটু 480 মিটার হচ্ছে রানওয়ে। আর এখানে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, এটা একটু স্লপি, ঢালু, নিচের দিকে যেতে হয়। তো পৃথিবীর আর কোথাও এরকম রানওয়ে আমি জানি না খুব একটা আছে কিনা। এটা হচ্ছে রানওয়েটা এমন, এবং এই রানওয়েটা বা এই এয়ারপোর্টটার নাম হচ্ছে তেনজিং হিলারি এয়ারপোর্ট। যদিও এটার ফাইন্যান্স করেছেন স্যার এডমন্ড হিলারিকে আমরা চিনি এভারেস্ট বিজয়ী হিসেবে, কিন্তু নেপালের লোক তাকে অন্যভাবে চেনে এবং অন্যরকম সম্মান করে। কারণ হচ্ছে উনি ওনার বাকি জীবনটা এভারেস্ট ক্লাইম্ব করেই যে ওখানটায় থেমে গেছেন তাই নয়, বাকি জীবনটা উনি নেপালের শেরপা কমিউনিটি বা সোলুকুম্বু এই রিজিয়ন বা মাকালু বরুণ এই অংশের জন্য অসংখ্য কাজ করে গেছেন, অসংখ্য স্কুল, কলেজ, হসপিটাল বানিয়ে গেছেন। তো এখন আমরা এটা ট্রেকার মাউন্টেনিয়াররা ইউজ করি, কিন্তু এটা বানানোর যে হচ্ছে পেছনের কারণ সেটা হচ্ছে ওখানে একটা গ্রাম আছে খুন্দে, সোলুকুম্বু রিজিয়নে খুব দুর্গম গ্রাম। খুন্দেতে একটা হসপিটাল বানানোর প্ল্যান ছিল স্যার এডমন্ড হিলারি। ওটার জন্য রসদ আনতে হবে, রসদ আনার জন্য উনি এই এয়ারপোর্ট বানিয়েছিলেন, এবং এটা পাকা হয়েছে 2001 সালে। এর আগ পর্যন্ত মাটি ছিল। এবং আরেকটা মজার ব্যাপার, এই জায়গাটা তো এমনিতেই ঢালু, এখানেই হয়তো একটু পরিমাণে বোঝা যাচ্ছে এই জায়গাটা ঢালু। এটা খুবই অসমান একটা জায়গা ছিল, তো এটাকে সমান করতে হবে। হিলারির কাছে টাকা নাই, কি করবেন? শেরপা কমিউনিটি সবাইকে ডাকলেন, ডেকে গ্রামের লুকলা গ্রামের সবাইকে দিয়ে ওখানে নাচ করালেন, ট্রেডিশনাল শেরপা ডান্স, যাতে জায়গাটা সমান হয়। ওই নাচে একটু লাফানোর ব্যাপার আছে, ওটা করেই হচ্ছে এটা সমান করা হয়। আর এখানে শুধু সেই খুব ছোট্ট বিমান আসতে পারে, 10 থেকে 20 সিটের যে ছোট্ট বিমানগুলো হয়। আমরা আমাদের দেশে এরকম বিমান নেই, আমরা দেখিও না। SCOL বলা হয়, শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারে এমন বিমান, কারণ সামনে হচ্ছে একটা পাহাড়, এইভাবে গিয়ে বেঁকে যেতে হয়। পরের স্লাইডে আমরা যাই। আর এটা হচ্ছে প্রথম জনপদ, এখান থেকে যাত্রা শুরু করে ফাকদিং, খুব সুন্দর একটা জায়গা। ডান পাশে একটা ব্রিজ দেখতে পাবেন নদীর উপরে, এই নদীর নাম হচ্ছে দুধকোশি নদী। তো এই নদী এভারেস্ট রিজিয়নের মূল নদী। দুধকোশি বলা হয় কারণ এটার রং দুধের মতো সাদা। এইটা একটা কারণ আছে কেন দুধের মতো সাদা। তো গ্লেশিয়ার থেকে, কোমল গ্লেশিয়ার থেকে যে এটা রক ফ্লাওয়ার বলে একটা জিনিস আছে, পাথরের মিহিগুলো, ওই গ্লেশিয়ার থেকে ওটা, যেহেতু নদীগুলা আসলে জন্ম তো সব গ্লেশিয়ারে, ওই নদীগুলাতে ওই রক ফ্লাওয়ারটা গ্লেশিয়ার থেকে আসে, এসে গ্লেশিয়ার মানে হিমবাহ থেকে এই নদীতে এসে মেশে। ওই রক ফ্লাওয়ার মিহি পাথরের ধুলোর মতো, এই জন্য এর নাম হচ্ছে দুধকোশি। আর এটা ফাকদিং নামে জনপদ। এখান থেকেই আপনি দেখতে পারবেন এখনো কিন্তু ট্রি লাইনে আছি, এরপরে ধীরে ধীরে স্নো লাইনের দিকে এগোবো। নেক্সট। আচ্ছা, এইটাকে বলা হয় যে গাছটা, এটা একটু ছবি দেখানো, এটা হচ্ছে রডোডেনড্রন গাছ। যাদের সান্দাকফু ফলো ট্র্যাক করার সুযোগ হয়েছে ওরা এটা হয়তো এই গাছটা দেখে থাকতে পারে। খুবই সুন্দর গাছ এবং এই টাইমেই ফোটে। আমি ফেরার সময়ও পেয়েছি অবশ্যই, এপ্রিল মে এই টাইমে। এটা নেপালের জাতীয় ফুল। তো যাদের শেষের কবিতা পড়া আছে তারা নিশ্চয়ই মনে করতে পারেন ওই লাইন, অরুণ মেঘের তুচ্ছ উদ্যত যত শাখার শিকড়ে রডোডেনড্রন গুচ্ছ। তো এই সেই রডোডেনড্রনের গাছ। এই রুটে ডেবুচে অব্দি, বেসিক্যালি অলমোস্ট টেম্বোচে অব্দি এই রুটে এই গাছটা প্রচুর দেখতে পাওয়া যায়। যাদের কখনো সুযোগ হবে ইবিসি ট্র্যাক করার বা এভারেস্টও কেউ যদি ক্লাইম্ব করতে চান, এপ্রিল মেতে গেলে ডেফিনেটলি এইটা দেখার সুযোগ হবে। পরের স্লাইডে যাই। এইটা হলো নামচে বাজার। আমি এটা হচ্ছে সেকেন্ড দিন যখন এগিয়ে ট্র্যাক করা শুরু করি, এই জায়গায় গিয়ে পৌঁছাই। নামচে বাজার 3500 মিটার উচ্চতা। এটা শেরপাদের রাজধানী বলা হয় আর কি। এটাতে এই জায়গাটা খুব
খুব জনপ্রিয় ছিল এক সময়। তো তিবেত দিয়ে অনেক পরিমাণ সিল্ক রুট আমরা অনেকে জানি, সিল্ক রুটে এই রুট দিয়ে ব্যবসার একটা কেন্দ্রস্থল ছিল। নুনের তেজারতি বা নুনের কারবারি, লবণের কারবারটা এই দিকটাই হতো আর কি বেসিক্যালি। নেপালে ওই সময় মাউন্টেনিয়াস রিজিয়নে লবণ নেই, আর তিব্বতে হচ্ছে প্রচুর লেক আছে, তো ওখান থেকে লবণ আসতো এখানটাই। তো এটা অর্ধবৃত্তাকার একটা জায়গা, প্রচুর দেখলেই বুঝবেন যে ইউ শেপের মতো একটা জায়গা। সামনে যে পর্বত ওটার নাম কংড়ে, আর এইখানে সবাই এসে একটা দিন থাকে অতি উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য। পরের স্লাইডে যাই। আচ্ছা, এই ভদ্রলোককে অনেকে চিনে থাকবেন, কেউ নাম জানেন? জানেন? আচ্ছা, এটা তেনজিং নরগে। তেনজিং নরগে শেরপার একটা এভারেস্টের এভারেস্ট ভিউ হোটেল বলা হয়, নামচে বাজারের কাছে ওনার মূর্তি। আর পেছনের মাউন্টেন গুলা কি দেখা যাচ্ছে আমি জানি না। আচ্ছা, এই ডান পাশে যে মাউন্টেনটা আছে একটা চূড়ার মতো, তো এইটা আমাদাবলাম, এইটা হিমালয়ের অন্যতম দুর্গম মাউন্টেন। এইটা আমার ক্লাইম্ব করার সুযোগ হয়েছে 2022 সালে। তো এই ছবিতে যে তিনটা প্রমিনেন্ট পিক দেখা যাচ্ছে, তিনটাতে আমার চড়া হয়ে গেছে আর কি। এখানে আমাদাবলাম, ডান পাশে এভারেস্ট, লোকসে, এই তিনটাতে আমার ক্লাইম্ব করার পর্যন্ত সুযোগ হয়েছে। ওকে, এগোই আমরা। আচ্ছা, তো এইটা এই তেনজিং নরগের মূর্তির পাশে প্রত্যেক বছর 29শে মে এভারেস্টে একটা হিলারি তেনজিং রান হয়, ম্যারাথন হয়। নানান হাইটের 21 কিলোমিটার, 42 কিলোমিটার, 72, 71 সম্ভবত একটা কিলোমিটার বা 70 কিলোমিটার থাকে ওখানে। ওইটা ওই উপলক্ষে এইখানে যে ভদ্রলোকের নাম আছে উনি আমাদের বাংলাদেশি, ইভেন চট্টগ্রামের লোক। শ্রী চিন্ময়ের নাম অনেকে হয়তো শুনে থাকতে পারবে, বোয়ালখালীর শাকপুরার লোক আর কি। তো এই ওনার স্মরণে একটা পিস রান হয়েছিল, ওটা আমি দেখে খুবই মুগ্ধ হলাম আর কি। অল্প পাশে শ্রী চিন্ময় স্পিরিচুয়াল লিডার ছিলেন একজন, যদিও আমাদের এখানে জন্ম, অনেকদিন উনি আমেরিকাতে ছিলেন এবং উনি মেডিটেশন, প্রেয়ার এগুলোর মাধ্যমে লোকজনকে শিক্ষা দিতেন। বাট এগুলার বাইরে ওনার অন্য একটা পরিচয় আছে, হি ওয়াজ এ ম্যারাথন অর্গানাইজার। উনি সুইমিং করতেন, ম্যারাথন করতেন এবং এগুলাতে লোকজনকে খুবই ইন্সপায়ার করতেন। তো নিজের দেশের লোক বা নিজের শহরের লোক, চট্টগ্রাম জেলার লোক দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এগোই। আচ্ছা, এবার একটু আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম, তখন অলমোস্ট 3500 মিটার বা 4000 মিটারে। তো ইরাক পর্যন্ত বড় বড় গাছ দেখছিলাম, আপনারা আগে দেখেছেন ফাকদিং এর ছবিতে, প্রচুর গাছ, সবুজ গাছ। এবার একটু অন্য জিনিস দেখাই। এটা একটা কিন্তু ছোট্ট ঝোপের মতো গাছ, কিন্তু দেখবেন যে শেকড়টা কত বড়, দেখেন। তা আমরা এখানে বনসাই করতে কত কষ্ট করি, বনসাই কত কাহিনী করে বনসাই করতে হয়, কত এফোর্ট দিতে হয়, কিন্তু এখানে কি করে প্রকৃতি নিজেই মানে গাছটা প্রকৃতির সাথে অভিযোজিত হওয়ার জন্য নিজেই হচ্ছে বনসাই হয়ে যাচ্ছে। কারণ ওর যদি যত উপরের দিকে যাচ্ছি, ওর সাইজ যদি বড় হয় অনেক বেশি তাপ হারাবে। তো তাপ এখানে হিমালয়ে হচ্ছে তাপ খুবই মহার্ঘ বস্তু, এটাকে ছাড়া যাবে না। তো এই হচ্ছে গাছ দেখলে ছোট্ট গাছ, এটা যদি যখন আমি কাণ্ডে বা মূলে হাত দেই তখন বোঝা যায় যে এটা আসলে কত পুরনো গাছ এবং এর মধ্যে কত ঝড় ঝঞ্ঝা সত্য প্রবাহ গেছে এবং সেটা সার্ভাইভ করে সে বেঁচেও আছে। এটা জুনিপার গাছ, জুনিপার খুবই সুগন্ধিযুক্ত একটা গাছ। পুজো ইউজ করা হয়, বেস ক্যাম্পে যে পুজোগুলো হয়, বা ইনফ্যাক্ট বুদ্ধিস্টরা খুব বেশি এটা ব্যবহার করে, খুব ভালো স্মেল হয় এই ধূপ গাছ বা জুনিপার গাছ ওড়ালে, ধূপই বলে ওরা। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে অতি উচ্চতার কবরস্থান, দুবলা পাস বলা হয়, অতি উচ্চতার কবরস্থান। এই জায়গায় একজন বাংলাদেশিরও একটা সমাধি ফলক আছে। এটা এমন একটা জায়গা যেখানে যারা মাউন্টেনে যারা প্রাণ হারিয়েছে, বেসিক্যালি এভারেস্ট রিজিয়নে, তাদের হচ্ছে স্মরণে সমাধি ফলক আছে। এরকম অসংখ্য সমাধি ফলক আছে আমাদের বাংলাদেশে। আমার আগে যিনি এভারেস্ট বাংলাদেশ থেকে সামিট করেছে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন যে উনি তো বেস ক্যাম্পে ফেরত আসেননি, তাহলে সামিট বলা হবে কিনা। আমি বিলিভ করি উনি সামিটার, কারণ ওনার স্পিরিট অফ অ্যাডভেঞ্চারকে তো আমাকে সম্মান করতে হবে। এইটুক
কৃতজ্ঞতা বোধ তো আমাদের থাকা অবশ্যই উচিত। সজল খালেদ ভাইয়ের একটা সমাধি ফলক এখানটায় আছে। আর এই লাইনটা খুবই আমাকে ইন্সপায়ার করেছে জন ক্যাশের সেভেন সানসে, উনিও মারা গেছেন এখানে। ইফ ইউর গোস্ট ডোন্ট স্ক্যার ইউ, দে আর বিগ এনাফ আর কি। এরকম আরো অনেক ইন্সপায়ারিং লাইন আছে। এছাড়া এখানে আরো কয়েকজনের সমাধি ফলক আছে, খুব বিখ্যাত মাউন্টেনিয়ার রব হল, তারপরে স্কট ফিশার, যারা এভারেস্ট মুভিটা দেখেছেন 1996 সালের ডিজাস্টার নিয়ে, বইও আছে, কেউ চাইলে পড়তে পারেন, যে ইন্টোথিনিয়ার জন ক্রাকারের, এটা অনুবাদও হয়েছে বাতিগড় থেকে। ওনাদেরও ওইখানটাই সমাধি ফলক আছে, এই বই আমরা। আচ্ছা, এই ছবিটা রেখেছিলাম এটা মাউন্ট লবুচে ইস্ট ক্লাইম্ব করার সময়। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালো বুঝতে পারছি না, রুটটা দেখানোর জন্য আসলে রেখেছিলাম। তো এইখানে রুটটা হচ্ছে আসলে এই জায়গাটাই, এই অংশটুকু রুটের কাঠিন্য বোঝানোর জন্য বা ছবির জন্য মনে হয়, জানি না আসলে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আর কি। লবুচে ইস্ট ক্লাইম্ব করার জন্য আমি বেস ক্যাম্প পৌঁছাই 10 তারিখে পৌঁছালেও আমি আবার একটু নেমে যাই। লবুচে গ্রাম বলে একটা জায়গা আসতে হয় এই পিকটা ক্লাইম্ব করার জন্য। ওই লবুচে গ্রামটা ঠিক মাথার উপরেই মাউন্টেন লবুচে ইস্ট। আচ্ছা, এই বই পরেরটাই। আচ্ছা, এই সেই লবুচে ইস্ট, যেটা আমি অ্যাক্সিডেন্টালি সাবমিট করে ফেলেছি, 6119 মিটার উচ্চতার, একদমই ছোট্ট জায়গা। এই জায়গাটায় দাঁড়ানো মুশকিল আর কি। আমি যেখানটায় দাঁড়িয়েছি পাশে জাস্ট ভিড়ে দাঁড়িয়ে ছবি তুলেছে 3 জন। আমার ধারণা এই জায়গায় 3 থেকে 4 জন দাঁড়াতে পারে, এর বেশি লোকজন দাঁড়াতে পারে না। আর পাশে যে কালারফুল ফ্ল্যাগ গুলো দেখছেন, এগুলাকে বলা হয় প্রার্থনা পতাকা বা প্রেয়ার ফ্ল্যাগ। এগুলো আসলে টিবেটানরা বিশ্বাস করে যত উঁচুতে এগুলো উড়ানো হয় বুদ্ধের বাণী তত দূরে বা ছড়িয়ে পড়ে আর কি। তো এগুলা মূলত জাগতিক নানান উপাদানকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, এবং 5টা কালার থাকে। নীলটা হচ্ছে আকাশকে প্রতিনিধিত্ব করে, সাদাটা হচ্ছে মেঘ, তারপরে লাল একটা থাকে, ওটা আগুন, সবুজটা জল, আর হলুদটা পৃথিবী। এই জিনিসগুলোর প্রতিনিধিত্ব করে এই প্রার্থনা পতাকার রঙগুলো। এগোই আমরা। আচ্ছা, এই ছবিটা আমি তুলেছি হচ্ছে মাউন্ট পুমরি বলে একটা মাউন্টেন আছে এভারেস্টের রিজিয়নে, আমি যে জায়গাটায় ছিলাম। আপনারা কি নিচে হলুদ ছোট ছোট ফুটকি দেখতে পাচ্ছেন নিচের দিকে? আগে দেখতে পাচ্ছেন? তো এই হচ্ছে বেস ক্যাম্প। এইটাকে বলা হয় যে হলুদ তাঁবুর গ্রাম, হলুদ তাঁবুর মৌসুমী গ্রাম। কারণ কোনো কারণ আমি জানি না কেন এভারেস্ট বেস ক্যাম্পের বেশিরভাগ তাঁবুই হচ্ছে হলুদ, এবং এই জন্যই লোকে নাম দিয়েছে যে হলুদ তাঁবুর মৌসুমী গ্রাম। এইখানে সবগুলো ব্যাপার দেখা যাচ্ছে। খুম্বু আইস ফলটা দেখা যাচ্ছে, গ্লেশিয়ার যেখান থেকে শুরু সেটা শুরু দেখা যাচ্ছে, এদিকটাই গ্লেশিয়ার। খুম্বু আইস ফলের পাদদেশে হচ্ছে তাঁবুগুলো। এরপরে এটা খুম্বু আইস ফল, একদম পেছনে যে কালো অংশটুকু সেটা হচ্ছে এভারেস্ট উপরে। আর বেস ক্যাম্প থেকে সাধারণত এভারেস্ট দেখা যায় না, আমরা দেখি এই সাদা অংশটুকু সামনে, এটা এভারেস্টের ওয়েস্ট শোল্ডার, এটা দেখি। আর পেছনে যে পর্বতটা কালো, একটা প্রাচীরের মতো, সেটা হচ্ছে লোৎসে। তো যদিও আমি এভারেস্ট ক্লাইম্ব করছি, এইখানটায় কোথাও ক্যাম্প 1 তারপর 2, কিন্তু ক্যাম্প 3 আর ক্যাম্প 4, ক্যাম্প 3 মূলত ক্যাম্প 2 থেকে ক্যাম্প 4 এর রাস্তায়। যদিও আমি পিকটা ক্লাইম্ব করছি এভারেস্ট, কিন্তু আমাকে ক্লাইম্ব করতে হয় লোৎসে ফেসে। লোৎসে যে অংশটুকু আছে এইটার গায়ে হচ্ছে ক্লাইম্ব করতে হয়। আর ডান পাশে যে পর্বতটা সেটার নাম নুপসে। নুপসে খুব সুন্দর পর্বত, 7000 অলমোস্ট 800 মিটারের একটা পর্বত, খুবই সুন্দর পর্বত। আচ্ছা, এইটা বেস ক্যাম্প দেখতে মোটামুটি এরকমই হয়, এবং বিকেলে মোটামুটি মাঝে মাঝে আমরা এরকম দৃশ্য দেখতে পেতাম আর কি। পেছনে এভারেস্টের ওয়েস্ট শোল্ডার, এটা এভারেস্ট নয়, এভারেস্ট বেস ক্যাম্প থেকে দেখা যায় না আর কি। এই ওয়েস্ট শোল্ডারটুকুই আসলে আড়াল করে রাখে, আর পাশেই
খুম্বু আইসফল। আর তাঁবুগুলো আসলে যেখানে আছে দেখে মনে হচ্ছে একটু পাথরে, কিন্তু এই তাঁবুগুলো আসলে হচ্ছে আইসের উপরে, গ্লেশিয়ারের উপরেই অবস্থিত। এগুলোই আমরা। আর এই হলো হচ্ছে বেস ক্যাম্পের আশেপাশের অংশই। তো আমরা এখন অনেক কথা বলি ক্লাইমেট চেঞ্জ বা এটা নিয়ে। তো আমি সবসময় বলি ক্লাইমেট চেঞ্জ দেখার ভালো জায়গা হচ্ছে হিমালয়। এই যে বড় পর্বতটা এবং এরকম শক্ত পাথর এই জায়গাটায়, এই পাথরটা আমি যখন গেছি, যখন কিছু লেক কি দেখতে পাচ্ছেন আপনারা ছোটখাটো, এই যে এখানটায়। তো এগুলো এভারেস্ট বেস ক্যাম্পের কাছেই। এগুলো কিন্তু আমি উপরে যাওয়ার সময় দেখিনি, আইস ক্যাপ ছিল, মানে স্নোতে কাভার্ড ছিল। তো গ্লোবাল ওয়ার্মিং এর আরেকটা ইন্ডিকেটর হলো এই লেক সৃষ্টি হওয়া। লেক তখনই সৃষ্টি হয়, গ্লেশিয়ার মানে যাবে বরফের নদী, বিশাল বিশাল বরফের নদী, বিশাল লম্বা লেয়ার, অনেক মোটা থাকে। ওই মোটা জিনিসটা যখন গলতে শুরু করে, ছোট হতে হতে থিন হতে শুরু করে, হয়ে এক সময় এরকম গলে গিয়ে এরকম লেকের সৃষ্টি হয়। তো এই লেক দেখলে আসলে রিসার্চার বা বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এই গ্লেশিয়ারটা গলছে আর কি। তো এইটা এভারেস্ট বেস ক্যাম্পের একদম পেছন দিকে অবস্থিত। অনেকে ইনজা লেকের নাম শুনে থাকবেন, আইল্যান্ড পিক অভিযান বা ওদিকে জানা যায়। 60 বছর আগেও ম্যাপে ওই লেক ছিল না, এখন ওটা দেখতে লোকে যায়। তো আর মনে হয় 2-4 বছর পরে এভারেস্ট বেস ক্যাম্পের পেছনে এইসব লেক দেখতেও লোকে যাবে। দেখতে খুব সুন্দর মনে হয়, যে পান্না সবুজ রং, কি না কি সুন্দর। কিন্তু এটা যে আসলে যে গ্লোবাল ওয়ার্মিং এর একটা ইন্ডিকেটর, এইটাও বুঝতে হবে। আর এগোই আমরা। আচ্ছা, তো বেস ক্যাম্পে আমরা একটু লম্বা সময় ধরে থাকি। বেস ক্যাম্প এমন একটা জায়গা যেখান থেকে মূল অভিযানটা পরিচালনা হয়। অভিযানের সব সাজ সরঞ্জাম, তারপরে সব লজিস্টিক্স ওইখানটাই মজুদ থাকে। তো যেহেতু বেশ কয়েকদিন বসে আছে, ওই সময় আমরা ক্লাইম্বিং প্র্যাকটিস করছিলাম এই খুম্বু আইসফলে, এই যে আইস ওয়াল এগুলাতে। তো মানে একটু জাস্ট ঝালিয়ে নেয়া, আগে যা শেখা সেগুলোকে ঝালিয়ে নেয়া। দেখবেন যে আমার পায়ের নিচে ক্রাম্পন বা এটা সেটা পরে টেকনিক্যাল জিনিসগুলা পর্বতের উঁচুতে উঠে ঝালিয়ে নেয়া। আচ্ছা, এই সেই খুম্বু আইসফল যার কথা অনেকক্ষণ ধরে বলছিলাম, এইখানটা এই খুম্বুর পাদদেশেই এরকম তাঁবুগুলা ফেলা হয়। আর দুই পর্বতের মাঝখানে, মূলত এভারেস্ট এবং লোৎসে, এভারেস্ট ওয়েস্ট শোল্ডার এবং লুপসের মাঝখান দিয়ে খুম্বু আইস ফলটা ভেঙে চুরে, বা যে বরফের প্রপাত সেটা ভেঙে চুরে এগিয়েছে আর কি। পরের ছবিতে এগোই আমরা। আচ্ছা, কয়েকটা ছোট্ট বিন্দু কি দেখা যাচ্ছে এই ছবিতে একদম উপরের দিকে? আচ্ছা, ছবির জন্য এটা হচ্ছে খুম্বু আইসফলের একটা চিত্র। এইখানটাই হচ্ছে বেশ কয়েকজন মানুষ আছে। তো এই হচ্ছে রুট। তো খুম্বু আইসফলকে কেন কঠিন বলা হয়, বা কেন এটাকে এটার বলা হয় যে এটা ট্যাকল করা এত টাফ, এটার মধ্যে যাওয়া এত টাফ। ওই এখানে আমি এই ছবিটা খুব সম্ভবত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলাম, কেউ একজন গুনেছিল 12 জন মানুষ আছে এখানে কোথাও, ছোট ছোট বিন্দু আর কি। যে ফাটল গুলোর কথা বলছিলাম, অসংখ্য ছোট ছোট ফাটল ওইখানটাই আছে। এবং এইখানে একটা অংশ আছে পপকর্ন এরিয়া বলা হয়। তো পপকর্ন একদম বরফগুলো এমন সাইজের দেখতে মনে হয় যে পপকর্নের মতো। এছাড়া অসংখ্য ফাটল ছাড়াও মানে বরফের কত রকম ভাস্কর্য হতে পারে আর কি, সব এই খুম্বু আইসফলে গেলেই দেখা যায়। এইটা খুম্বু আইসফলের একটা চিত্র। বিকালটা এরকম প্রায় সময় এরকম এভারেস্ট ওয়েস্ট শোল্ডারের উপর সূর্য পড়তো পশ্চিম দিকে যখন অস্ত যায়, এরকম অপার্থিব সব দৃশ্য দেখার সুযোগ হতো আর কি। আর এই বছর কেন খুম্বু আইসফলটা অনেক কঠিন হয়ে গেছে, খুম্বু আইসফল এই বছর অন্য বছরে 5-6 ঘন্টা লাগে, এই বছর 8-9 ঘন্টা লাগছিল, বা 10 ঘন্টা ক্ষেত্র বিশেষে। কারণ অন্য বছর রুটটা হয় এই যে কালো পাথরটা আছে, বিশাল পাথর, এটা ডান পাশ দিয়ে। তো এইবার এই রুটটা যেহেতু স্নোফল কম, এই রুটটা এই দিকটা ঘুরে যেতে হয়েছে, অলমোস্ট ওয়েস্ট শোল্ডার ঘেঁষে। এই জন্য এই বছরে খুম্বু আইসফলে বেশ সবাইকে ব্যাকপ্যাক হয়েছে, সব ক্লাইম্বারকে। আচ্ছা, তো আগে হচ্ছে আমার অনেকবারই দেখার সুযোগ হয়েছে জলপ্রপাতের রংধনু।
এইবার হচ্ছে এরকম মাউন্টেনের রংধনু দুই পিকের সাথে ছবিতে উপরের দিকে গোড়ায় রংধনুর একটা ছবি। সতীশ পরেরটাই যায় না। এটা হলো বেস ক্যাম্প পুজো। তো বেস ক্যাম্প পুজো এটা এই পর্বত অভিযানগুলোতে 8000 মিটার পর্বত অভিযানগুলোতে এটার বড় একটা তাৎপর্য আছে। এটার কারণ হলো বেস ক্যাম্পের পূজা ছাড়া যারা শেরপা বা তামাং বা যারা ক্লাইম্বিং গাইড হিসেবে কাজ করে ওরা কখনোই উপরে যায় না। এই পুজোটা মেইনলি দেওয়া হয় মাউন্টেন গডের উদ্দেশ্যে। ওদের বিশ্বাস অনুযায়ী যেহেতু ওখানে দেবতা থাকেন, এর আগে এরকম অভিযানের আগে যেহেতু সে চূড়ায় পা রাখবে, এর আগে মাউন্টেন গডের উদ্দেশ্যে সেফ প্যাসেজের জন্য এটা কাইন্ড অফ প্রার্থনা করা হয় আর কি। এটা বড় একটা অনুষঙ্গ। এটা পুজোর বেদি এবং দেখবেন এখানে মানে গডের উদ্দেশ্যে অনেক অফারিং দেওয়া আছে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক কিছু দেওয়া আছে। আর শুধু তাই নয়, পুজোতে পর্বতারোহণে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়, ডান পাশে দেখবেন যে আমাদের সব সরঞ্জাম বেশিরভাগ ওখানটায় রাখা আছে। এইটাও মাউন্টেন গডের উদ্দেশ্যে দেওয়া হয়। সেটা ক্রাম্পন থেকে শুরু করে স্নোবোর্ড সবগুলো। এইটা আমার টিম, আমি যাদের সাথে ক্লাইম্ব করেছি। আমার টিমে 4 জন ছিলেন। বাম পাশে আমি অ্যালোভেরা জুস ধরে আছি, অন্য কিছু নয়। আর আমার ঠিক ডানে আছে হাবিয়ার চিলির বাসিন্দা এবং এক বর্ণ ইংরেজিও জানে না। ওর সাথে অ্যাপের মাধ্যমে কথা হতো, কিন্তু সামহাও আমার ইংরেজিটা কেন জানি বুঝতে, আমি খুব স্লোলি বলতাম আর কি ওর সাথে। পাশে উষাদি একজন ডাক্তার, ওরাল প্যাথোলজিস্ট, ইন্ডিয়ার মাইসোরে। ওরা দুজন এসেছিল এভারেস্ট ক্লাইম্ব করতে। আর ডান পাশে যে আছে এন্ড্রু হচ্ছে নুপসে ক্লাইম্ব করতে এসছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা। এবং এন্ড্রুকে দেখে একটা জিনিস আমি শিখেছি, এন্ড্রুর সাথে আমার খুব বেশি কথা। এন্ড্রু বাকি অন্যদের তুলনায় খুব বেশি বই পড়তো, মাউন্টেনিয়ারিং নিয়ে খুব আগ্রহ ছিল। ওর সাথে নানান কিছু নিয়ে কথা হতো। ও বেসিক্যালি ওয়েলসের লোক, এখন অস্ট্রেলিয়ায় থাকে। তো এন্ড্রু ক্লাইম্ব করতে এসছে নুপসের উচ্চতা 7861 মিটার বা এরকম 7860 এরকম মিটারের মতো। কিন্তু ওর একটা আগ্রহ ছিল, ও ক্যাম্প 3 পর্যন্ত যাবে এভারেস্টে। এবং আমি যেরকম ও ক্যাম্প 3 অব্দি যাইনি, একটু নিচের থেকে ফিরে এসছে। একটা লোককে আমি দেখেছি পর্বতে যারা যায় সবাই একটু উচ্চাকাঙ্ক্ষী হয় আর কি। এই মানুষটাকে দেখলাম না কোনো উচ্চাকাঙ্ক্ষা আছে, যে ও বললো যে আই ক্রস মাই লিমিট, আমি ফিরে এসছি। এবং হি ওয়াজ সো হ্যাপি যে ও ওইটুকু ক্যাম্প 3 এর নিচে অব্দি গিয়েছে। এবং আর বাকি সবাই আমরা হয়তো চিন্তা করছি কবে সামিট যাব, ক্যাম্প 1, 2, 3, 4 উপরে দিয়ে করবো। ওর ক্ষেত্রে একদমই সেটা না আর কি। ক্যাম্প 3 এর নিচ থেকে ফিরে এসে অসম্ভব খুশি মনে অস্ট্রেলিয়ায় ফেরত গেছে। যাওয়ার সময় আমার বড় ভাইও থাকেন সিডনিতে, সে ড্রাইভ করে গিয়ে আমি আমার ভাইজির জন্য একটা ছোট্ট চকলেট আর একটা উত্তরীয় পাঠিয়েছিলাম। তো ও আমাকে এতই মনে রেখেছে বা এতই পছন্দ করে, সেটা ড্রাইভ করে গিয়ে আমার ভাইয়ের বাসায় দিয়ে এসেছে আর কি। আচ্ছা, এইগুলি পরের। আচ্ছা, শুধু বেস ক্যাম্পে যে মানে বেস ক্যাম্পে একটা ভালো বিনোদন অপেক্ষা করছিল আর কি আমার জন্য। এটা আমি আজীবন মনে রাখবো। তো আমার বিয়ে খাওয়ার সৌভাগ্য কারো হোক না হোক, আমি বেস ক্যাম্পে বিয়ে খেয়েছি এভারেস্ট বেস ক্যাম্পে। এই হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের বিয়ে, আমাদের টেন্টেই হয়েছে। এবং দারুণ একটা অভিজ্ঞতা ছিল। ওরা দুজনে পোল্যান্ডের নাগরিক, শেরপানিতে বিয়ে করতে এভারেস্ট বেস ক্যাম্পে ট্র্যাক করে এসছে, পরে ট্র্যাক করে গিয়ে হচ্ছে। এবং আমার পাশের টেন্টে বাসর রাত হয়েছে। সবচেয়ে জঘন্য ব্যাপার, কনে পুরো রাত এমন জঘন্য রকম কেসেছে, মানে ওদের কোনো অল্টিটিউডের কোনো একটা প্রবলেম হয়েছিল আর কি। পুরো রাত কেসেছে। বলে আমার এত মায়া হচ্ছিল যে ওই এত উচ্চতায় এসে এমন মানে দুর্ভোগে পড়লো আর কি। আচ্ছা, এইগুলো এবার আমরা একটু উপরে, এবার প্রায় উপরের ক্যাম্পে যাওয়ার সুযোগ মানে সময় চলে এসছে। তো এর আগে একদিন যে কয়দিন মানে সবাই যখন জিজ্ঞাসা করে যে কোনটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল, আমার কাছে পাহাড় চড়ার চেয়েও
বা ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল। আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে রোটেশন শেষ করে এসে আমি যখন পারফেক্ট ওয়েদার উইন্ডোর জন্য অপেক্ষা করছিলাম, সময়টা প্রায় 14 দিনে গিয়ে ঠেকে আর কি। কারণ একবার আমি নামার পরের দিনই ক্যাম্প 2 তে একটা বড় ঝড় বয়ে যায়, সব টেন্ট লন্ডভন্ড হয়ে যায়। এবং এখানে আমার ফরহাদ ভাই আছে, মানে ফরহাদ ভাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিল, সামহাও খবরটা ওনার কানে যায় যে ক্যাম্প 2 তে এরকম কিছু একটা হয়ে গেছে। ওই দিন আমার ওখানে থাকার কথা ছিল, লাকিলি আমরা একদিন আগে চলে এসেছিলাম। তো এইটা ছিল একটা মানে ওই ওয়েটিং পিরিয়ডটা 14 দিনের, এইটা মানে আমার হচ্ছে কোনো কিছু না করে বসে থাকা আমার হাতে সয় না আর কি। তো এই 14 দিন বসে থাকা এত বিরক্তিকর ছিল। তো এর মধ্যে আমরা যেটা করতাম, আশেপাশে ক্যাম্পে যেতাম। তো একদিন বেস ক্যাম্প ছাড়িয়ে 500 মিটার মতো উপরে যাই আর কি। তো এইখানে আমি প্রথম বেস ক্যাম্পে একটা মৃতদেহ দেখি, এবং এই মৃতদেহটা খুব সম্ভবত 2014 বা 15 সালে, ওই সময় 14 সালে একটা অ্যাভালান্স হয় বড়, অনেক শেরপা মারা যান এবং বেশ কিছু ডেড বডি রিকভার করা সম্ভব হয়নি ওই সময়। তো পরবর্তীতে এইটা সম্ভবত বরফ গলে বেরিয়েছে। আমি আর সচিন বলে একটা চণ্ডীগড়ের পুলিশ ছিল, ওর সাথে আমি বেশি হাঁটতে বেরোতাম। ও এসে সকালেই হচ্ছে মানে এরকম ওরও তো বসে থাকার সময়, এসে আমার ক্যাম্পে এসে হাত দিত, বাবর বাহারা যা, এই বলে শুরু হতো আমাদের হাঁটা আর কি। তো ওই হাঁটতে গিয়ে এই মৃতদেহ দেখা, বেশিরভাগ অংশটুকুই হচ্ছে হিমালয়ের গোড়াকের পেটে গেছে, কিন্তু এটা যে মৃতদেহ পাশে বেশ কিছু হাড় স্পাইনটা রয়ে গেছে, এইটা এনকাউন্টার করা এটাও আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, এই হলো এবার হচ্ছে আমি উপরের দিকের ক্যাম্পের ছবিগুলো দেখাই। বেস ক্যাম্প থেকে কুম্বা স্কুলে যাওয়ার রাস্তা। তো এই যে বলছিলাম যে বরফের নানান ভাস্কর্য, কত রকম ভাস্কর্য আছে, মানে জাগতিক সব শেপ আছে, এরপরে আর বাকি যেসব শেপ আছে এগুলা মানে এই জগতের বাইরের কিছুই হবে আর কি। এইরকম নানান শেপ দেখতে পাওয়া যায় বেস ক্যাম্পের উপরে। এগুলোই ক্যাম্প। আর যে বরফের ফাটল গুলার কথা বলছিলাম, এইরকম বরফের ফাটল ছোট হলে তো আসলে জাম্প করে ক্রস করা যায়, আর একটু বড় হলে এই টাইপের সিঁড়ি থাকে অ্যালুমিনিয়াম লেয়ার, এগুলো খুব পাতলা। তো এটা একটা ছবি, এরকম 3-4টা সিঁড়ি একসাথে জোড়া লাগিয়ে আছে, এরকম জায়গা পেরোতে হয় আর কি। এটা ক্যাম্প 1 বেস ক্যাম্প থেকে। পেছনে যে পর্বতটা একদম কোণের মতো দাঁড়িয়ে আছে, ওটা পুমরি, পর্বতের কন্যা, এটার এই শব্দের অর্থ। খুব সুন্দর একটা মাউন্টেন। ডান পাশে যে মাউন্টেন সেটাও লিঙ্ক ট্রেন। তো বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 যেতে প্রথমবার আমাদের 7-8 ঘন্টা সময় লেগে গেছে, কারণ এবছর রুটটা অনেক লম্বা। আর যখন আমি ফাইনাল পুষে বেরোই 1 থেকে 2 এর রাস্তা, এবং এই যে জায়গাটা, চারপাশ হচ্ছে 3টা মাউন্টেন দিয়ে ঘেরা। এক পাশে লোকসে, এক পাশে এভারেস্ট ওয়েস্ট শোল্ডার, সামনে লোকসে। তো এইটাকে বলা হয় ওয়েস্টার্ন কুম, পশ্চিম দিকে অবস্থিত, ওই জন্য ওয়েস্টার্ন কুম। কুম বলতে CWM মানে হচ্ছে সেন্ট্রাল ওয়াল অফ মাউন্টেন্স, ওয়েলস ভাষার শব্দ। এছাড়াও এরকম সুন্দর ওয়েলস ভাষার শব্দ আছে, হিরায়ত বলা হয়। তো হিরায়ত মানে হচ্ছে এমন একটা স্মৃতিমেদুর অনুভূতি আর কি, এমন একটা ঘর, মানে ঘরে ফেরার তারা আর কি, বা তারা যে ঘরটার অস্তিত্ব নাই আর কি। এগোই আমরা পরের ছবিতে। আচ্ছা, এই হচ্ছে আমি লোকসে ফেসের কথা বলছিলাম, যদিও এভারেস্ট ক্লাইম্ব করতে হলো। এই হচ্ছে লোকসে ফেসের রাস্তা। এখান থেকেই হচ্ছে এই যে এই মাউন্টেনটা লোকসে, আর এইটা হচ্ছে লোকসে ফেসের রাস্তা। আমি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ক্যাম্প ট্রিটা ঠিক এইখানে পড়ে। এবং এবার বাকি রাস্তাটুকু এবং লোকসের যে ক্যাম্প 4, এই জায়গাটুকু বলা হয়, এই অংশটুকু বলা হয় ইয়েলো ব্যান্ড হচ্ছে এইটা একটা বড় পরীক্ষা নেয় আর কি, কারণ এর আগ পর্যন্ত হচ্ছে শক্ত বরফের রাজ্য, হঠাৎ করে ইয়েলো ব্যান্ডটা হচ্ছে একটা হলুদ পাথরের একটা ব্যান্ড, নুকসে থেকে শুরু হয়ে এভারেস্টের গা পর্যন্ত যায়। এই হচ্ছে ইয়েলো ব্যান্ড। হঠাৎ করে এখানে পাথর ট্যাকল করা, এটা একটা মুশকিল। এর নিচে হচ্ছে পাশেই জেনেভা স্পার বলতে হচ্ছে পর্বতের মধ্যে জিব্বার মতো একটা জায়গা, বেরিয়ে থাকা একটা জায়গা বোঝায়। ওই এর পাশেই হচ্ছে
লোকসের ক্যাম্প 4টা। এগোই আর একটু সামনে। আর টেন্ট গুলা কি দেখা যাচ্ছে? ক্যাম্প 3 দেখাতে চাচ্ছিলাম আপনাদের। এই জায়গাটা কি টেন্ট বোঝা যায়? এই অংশটা। তো এই হচ্ছে রাস্তা, পুরোটা ইনক্লাইন একটা ক্লাইন, এবং ক্যাম্প 4 এই রাস্তা ধরেই যেতে হয়, ক্যাম্প 3 থেকে এই রাস্তা। আর এইটাও ক্যাম্প 3 এর রাস্তা। এইখান থেকে মূল টেকনিক্যাল ক্লাইম্বটা শুরু হয়। এগুলাকে বলা হয় এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার ট্রেভার্স করে ক্লাইম্ব করতে হয়। আচ্ছা, এই হচ্ছে ক্যাম্প 3। খুব ভালো অনুভূতি মনে হচ্ছে, কেমন? এই হচ্ছে ক্যাম্প 3, এখানেই থাকতে হয়। একটু পর আমি আমার টেন্টের ছবি দেখাবো, তাহলে বুঝতে পারবে যে মানে লোকে কেন যায়। খুব মানে আমার হাসি মুখ দেখে আসলে খুব বেশি ইন্সপায়ার হওয়ার সুযোগ নেই এই ক্ষেত্রে। মানে পিঠ রাখলেই হচ্ছে একটা অসমান অনুভূতি সব সময়। ওখান থেকে ঠান্ডা উঠছে, এই হলো ব্যাপার। এটা ক্যাম্প 3 এর ছবি। এই হচ্ছে আমার টেন্ট। একদিনের ব্যবধানে আগের দিন থেকে গেছি এখানে, একদিনের ব্যবধানে স্নো, এটা মানে অলমোস্ট টেন্টার পোল, একটা পোল এর মধ্যে ভেঙে গিয়েছে আর কি। তো এই হচ্ছে এটা একদিনের ব্যবধানের ছবি। আগের দিন আমি এই টেন্টে থেকে গিয়েছি। ওকে, আচ্ছা, আমি ইয়েলো ব্যান্ডটা একটু ভালো দেখাতে চেয়েছিলাম। এই হচ্ছে ইয়েলো ব্যান্ড, একটু হলুদ কালারের অংশটুকু এটা। এই হচ্ছে ইয়েলো ব্যান্ড। তো এতক্ষণ হচ্ছে পুরো এই আমি নিচের থেকে যখন দেখাচ্ছিলাম, ক্লাইম্ব করতে হয় শক্ত পাথর, এবং এইবার যেহেতু অনেক যেটা হলো আর কি, তুষারপাত অনেক কম হয়েছে, তো হার্ড আইসটা বেরিয়ে গেছে। তুষারপাত থাকলে উপরে একটা আবরণ থাকে, ক্লাইম্ব করতে একটু সহজ হয়। ওই যে মানে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপার, অনেক বেশি তুষারপাত, মানে গ্লেশিয়ারের উপরে হচ্ছে তুষারপাত কম হয়েছে। যতটুকু তুষারপাত হয়েছে এর চেয়ে বলছে বেশি। তো মানে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইম্বিংটাকেও খানিকটা মুশকিল করে দিয়েছে আর কি। আচ্ছা, এরপর এইটা হচ্ছে ক্যাম্প 4। এই হচ্ছে ক্যাম্প 4। এখানে প্রচন্ড বাতাসের রাজ্য আর কি এটা। এখানে সবসময় বাতাস এসে ধাক্কাচ্ছে। এই জায়গাটাকে বলা হয় সাউথ কল। কল জিনিসটা একটু ছোট্ট করে বলি। কল হচ্ছে দুইটা উঁচু পর্বতের সবচেয়ে নিচু অংশটাকে বলা হয় কল। আর এরকম আরেকটা জিনিসও আছে, পাস বলা হয়। পাস সাধারণত ট্রেকাররা ক্রস করে থাকে না, এক জায়গা থেকে এক জনপদ থেকে আরেক জনপদে যেতে ব্যবহার করা হয়। এই জায়গাটাকে সাউথ কল বলা হয়। এইখান থেকে দুটো পর্বত দুদিকে যাওয়া যায়, একটা এভারেস্ট, একটা লোটসে। যদিও লোটসে এদিক থেকে ক্লাইম্ব হয় না। আচ্ছা, এই হচ্ছে ক্যাম্প 4-এ। আমি ক্যাম্প 3-এর উপর থেকে আমি জীবনে প্রথমবার অক্সিজেন ব্যবহার করলাম। প্রথমবার হচ্ছে এটা মানে কেমন জানি অস্বস্তি আর কি, এবং আমার বারবার মনে হচ্ছে যে আমি কি ঠিকঠাক ব্রিথ করতে পারছি না, বা আমি এটা অ্যাডভান্টেজটা নিতে পারছি না। এটা কেন জানি আমার বারবার মনে হচ্ছিল। আমার মুখের সামনে দেখবেন সাদা অংশ এটা সেটা দেখা যাচ্ছে, ভারী তুষারপাত হচ্ছিল এই দিকটায়। এবং ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর রাস্তা আমার এই অভিযানে বলবো যে আমি সবচেয়ে চ্যালেঞ্জিং লেগেছে, কারণ আমি জীবনে প্রথমবার এখানে অক্সিজেন ব্যবহার করছি। সারা জীবন লিখে এসেছি ব্রঙ্কিয়াল অ্যাজমার, সিওপিডির পেশেন্টদেরকে অক্সিজেন ইনহেলেশন 5 to 6 লিটার পার মিনিট অথবা 3 to 4 লিটার পার মিনিট। নিজের জীবনে প্রথমবার অক্সিজেন ব্যবহার করলাম। তো এইটা, এবং আরেকটা কারণে হচ্ছে এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লেগেছে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর রাস্তা। স্ট্রিট তো ডেফিনেটলি ছিল, আর এর একটা মূল কারণ হলো যে আমি যখন আসলে ক্যাম্প 4-এ পৌঁছাই, আমি ঘড়িতে দেখছিলাম 5:30 বেজেছে। আমি রওনা দিয়েছি 6:30টায় ক্যাম্প 3 থেকে, এবং আমি নিজের পেজ থেকে নিজে মানে আমার এত খারাপ লাগছিল যে আমার মনে হচ্ছিল যে আই শুড কুইট মাউন্টেনিয়ারিং, এত সময় লাগবে, এবছর অনেক বেশি সময় লাগছিল। কিন্তু পরে আমি খেয়াল করলাম, যখন আমরা বেস ক্যাম্পে জানালাম যে মানে পৌঁছেছি,
তো কোনো কারণে মনে হলো যে কটা বাজে একটু ভালো মতো জিজ্ঞাসা করো, তো এত সময় লেগে গেল। পরে দেখলাম সাউথ কোলে পৌঁছানোর পর আমার ঘড়ি টিবেটের টাইম দেখাচ্ছে, নট নেপালের সময়, সেটা 2.25 ঘন্টা অতিরিক্ত। তো আমার অত বেশি সময় লাগে না, আমার বলছে না ঠিক আছে মাউন্টেনে এটা করা যাবে, ছাড়া যাবে না আর কি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এভারেস্টের চূড়ার একদম শেষ রিচটা আর কি। এখান থেকে চূড়াটা দেখা যায়, কিন্তু তাও মনে হয় যে কত দূর। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার সাথে যে আমার যে ক্লাইম্বিং গাইড বীরে তামাং, ও তামাং সম্প্রদায়ের, প্রত্যেকটা জায়গাতেই ওকে আমি যখনই বলি যে বীরে এতটা বাজে বেরোবো, ও বলছে না 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 দাদা হাম লোক देर में निकलेंगे। আমি বলি কেন? ও প্রত্যেকটা জায়গায় যে হাম লোক তো ফার্স্ট है। তো ওরার আমার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা খুব ম্যাচ হয়, ওরার আমার গতি প্রায় সেম, আমরা দুজনে একই গতিতে হাঁটি। এবং এভারেস্টের ক্ষেত্রেও, এভারেস্টে আপনারা জানেন যেহেতু এটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত, অনেক লোক ট্রাই করে, অনেক লোক পারমিট কেনে প্রত্যেক বছরই। তো একটা জট হয় যখন এভারেস্ট ক্লাইম্ব হয় মে মাসের 2য় বা 3য় সপ্তাহে। ওই সময় পর্বত চূড়ার উপরে অল্প কয়েকদিনের জন্য বাতাসটা একটু কম থাকে এবং ক্লাইম্বের জন্য খুব ভালো সময় আছে। তো ওই সময়টায় লোকজন অনেক বেশি থাকে। আমার দিনও বেশ অনেকেই অনেক আগে শুরু করেছে। আমার যে টিমমেট ছিল উষাদি সন্ধ্যা 6টাতেই বেরিয়েছে। তা আমার আর বীরের ক্ষেত্রে আমাদের দুজনের ওই দিন প্ল্যান ছিল যে হিউম্যান ট্রাফিক যেটা থাকে, যে পর্বতে লোকজন থাকে, ওটা আমরা অ্যাভয়েড করবো, এবং আমরা অনেক দেরিতে বেরিয়েছি, অলমোস্ট 12টার দিকে বেরিয়েছি। এবং আমাদের পরে আর কোনো হ্যান্ডল্যাম্প নেই আর কি, আমরা এবার ধীরে ধীরে এগোতে নিজেদের পেসে গিয়ে এইটা একদম সকালের শেষের। এই হলো এভারেস্টের চূড়া। আমি ক্লাইম্ব করেছি নেপাল স্থানীয় সময় 8টা 20 মিনিটে। আর আমার চেহারায় দেখেন এইখানটাই বরফ জমেছে রাতে, যত যদি বলি যে তুষারপাত বা তুষার তুলা লেগেছে এগুলো। এবং এগুলো যেতে হচ্ছে, আমি যখন এই বরফের দলাটা বের করে আমার এখান থেকে এক গোছা দাড়িও বেরিয়ে গেছে আর কি। আচ্ছা, এই হচ্ছে বা পৃথিবীর সর্বোচ্চ স্থান আর কি। এখানটাতে অনেকগুলো প্রেয়ার ফ্ল্যাগ, আর লোকজন কেউ একজন, আমার আগে একজন ইন্ডিয়ান এসেছিল, ওই মনে হয় এই জার্সিটা ওর বন্ধুর নামে দিয়ে গেছে। এগোই পরেরটাই। আর আমি এভারেস্ট ক্লাইম্ব করে 19শে মে, আমার প্ল্যান ছিল 20শে মে লোডসে ক্লাইম্ব করার। তো এভারেস্ট থেকে ফেরার সময় আমি একটা তুষার জোরে পড়ি, যেটাতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় নষ্ট হয়। এবং ওইটা খুবই ভয়াবহ একটা অভিজ্ঞতা ছিল, যে এতক্ষণ ধরে এরকম একটা জায়গায় এক্সপোজ থাকা, কন্টিনিউয়াসলি চোখ মুখে হচ্ছে বাতাস এবং তুষারের ঝাপটা। এবং আমরা এমন একটা জায়গায় ছিলাম, কোন একটা পাথরের আড়াল নেওয়ারও উপায় ছিল না আর কি। তো এরকম ক্ষেত্রে যদি এগুলো আমরা অনেকক্ষণ পারসিস্ট করে ফ্রস্ট বাইট বা তুষারপাত হতে পারতো আর কি। লাকিলি 2.5 ঘন্টা পরে এটা থেমে যায়। আর এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত, কিন্তু এভারেস্ট পৃথিবীর সুন্দরতম পর্বতের মধ্যে একদম, মানে সকালে পর্বতে লিস্ট করলেও থাকবে না আর কি। তো আমি এভারেস্টের প্রেমে পড়েছি এভারেস্ট ক্লাইম্ব করার সময় নয়, লোডসে ক্লাইম্ব করার সময়। লোডসে ক্লাইম্ব করার সময় বারবার পেছনে ফিরে দেখছিলাম যে এভারেস্ট এই মাউন্টেনটা এত সুন্দর। তো এভারেস্ট হচ্ছে এইখান থেকে দেখতে এরকম, এবং এইখানে হচ্ছে ক্যাম্প 4। এই যে সাউথ কল যেটা বলছিলাম, ক্যাম্প 4 এখানে। এবং রুট কিন্তু এটা, লোকে অনেকে এভারেস্টকে আন্ডারএস্টিমেট করতে চায়, বা এটা আমি মানে এই ক্ষেত্রে এই রুটটা দেখে কি মনে হয় যে এটাকে আন্ডারএস্টিমেট করার মাউন্টেন? এইটাই কিন্তু রুট এখান থেকে। এটা ফাইনাল পুশের এখানে 7,900 মিটার, এটা 8,848 মিটার। আর এই পিকটা তোলা, এই ছবিটা তোলা আমি যখন লোডসে ক্লাইম্ব করছিলাম। তো লোডসে ক্লাইম্বের দিন আমার কাছে পার্সোনালি আমি খুবই আনন্দ পেয়েছি। নাম্বার 1, ওই দিন মাউন্টেনে আমরা ছাড়া কেউ নেই, আমরা দুজন। এবং ওই দিন ঠিক পরদিন বুদ্ধ পূর্ণিমা, আকাশে বিশাল একটা চাঁদ, এবং আমরা হেডলাইট ডিম করে, এত ভালো চাঁদের আলো, হেডলাইট ডিম করে চকচকে বরফের মধ্যে আমরা দুজন আমি মিলে ক্লাইম্ব করছিলাম।
এই সেই আচ্ছা লোৎসে সম্পর্কে একটু বলি। তো লোৎসে এভারেস্ট ডেফিনেটলি এভারেস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমার সবসময় মনে হয় অল্টিটিউড, হাইট যেহেতু অনেক বেশি, এটা একটা বড় বাধা। কিন্তু টেকনিক্যালি লোৎসে ইজ মোর টেকনিক্যাল মাউন্টেন, কারণ পর্বত সাধারণত আর কি শেষ দিকে মানে সামিট হয় গিরিশিরা বা রিচ ধরে। রিচ মানে যেদিকে দুই পাশে স্লপি থাকে গিরিশিরা ধরে উঠলো, অথবা ফেস ধরে। আর আরেকটা ক্লাইম্ব হয় কুলোয়া একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, কুলোয়া ধরে। কুলোয়া এমন একটা জায়গা, এইখানে দেখলে বুঝবেন এইটা পর্বতযাত্রার একটা জায়গা ফেসের উপরে। এখান দিয়ে পর্বত থেকে যত পাথর, বরফ, বড় তুষার এইগুলা গড়িয়ে পড়ে, এটাই রুট। তো এই পর্বত ক্লাইম্ব করতে গিয়ে আমি কখনো কুলোয়া ক্লাইম্ব করি, ফেস ক্লাইম্ব করেছি, আমি গিরিশিরা ধরে ক্লাইম্ব করেছি, কুলোয়া ক্লাইম্ব করিনি। লোৎসেতে আমার সেই সৌভাগ্যটা হয়েছে। তো ওই যে আমি যেহেতু ক্লাইম্বটা এনজয় করি, এই ক্লাইম্বটা আমাকে অত্যধিক আনন্দ দিয়েছে। ডেফিনেটলি লোৎসে আমি বলবো এভারেস্টের চেয়ে খুব বেস্ট টেকনিক্যাল মাউন্টেন, এবং একই সাথে ক্লাইম্বেবল মাউন্টেন ডেফিনেটলি, এবং আমি ক্লাইম্ব করে পার্সোনালি অসম্ভব আনন্দ পেয়েছি আর কি। আর এইটা যে কুলোয়ার কথা যে বলছিলাম, এইরকম রেতেই ক্লাইম্ব করতে হয়, এটা ধরেই লোৎসে থেকেই তোলা এই ছবি। আর এই হচ্ছে লোৎসের চূড়ার শীর্ষ ৮৫০০ কিলোমিটার। এই মাউন্টেনটা আমাদের দেশ থেকে আগে কখনো ক্লাইম্ব হয়নি, আমার সেই সৌভাগ্য হয়েছে এই চূড়ায় ৮৫০০ কিলোমিটার চূড়ায় হচ্ছে লাল সবুজ পতাকা হাতে দাঁড়ানো। এবং লোৎসের চূড়া আমার দেখা অন্যতম ভয়ঙ্কর একটা চূড়া, এমন স্টিপ একটা চূড়া আর কি এটা হয়তো। ওকে এগোই। আর এটা লোৎসে থেকে দেখা বাকি দুনিয়া আর কি। আচ্ছা এই হচ্ছে বাড়ি ফেরার সময় সৌভাগ্য হয়েছে, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন আমাকে ককপিটে ডেকে নিয়ে গেছে। ককপিটে বসা ওটা অন্য দুনিয়া আর কি, ওখান থেকে দেখা দারুণ অনুভূতি। আর ডেফিনেটলি আমি বলে দিব এখন। আচ্ছা আর আমি মানে পার্সোনালি মানে থ্যাঙ্কস জানাতে চাই ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড কে, যে ওরা আসলে প্রথম আমাকে এই বোধটা জাগিয়েছিল এটা সম্ভব আর কি। এটা লোৎসে এবং এভারেস্টের চূড়া ভিজুয়াল নেটওয়ার্কস। আচ্ছা এগোই। আর আমার স্পন্সর সবাইকে এই সুযোগে ধন্যবাদ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, চন্দ্রবিন্দু প্রকাশন, ব্লুজে, ঢাকা ডাইভার্স ক্লাব, বিকন ফার্মাসিউটিক্যালস, গিরি কালচার ট্যুরস এবং পেন্ডুলাম পলিমার এন্ড পিপি ইন্ডাস্ট্রিজ, সবাইকে ধন্যবাদ। আর আমি এটা এই মেসেজটা সবাইকে দিতে চাই যে everyone has a mountain within themselves and they will conquer at some time of their life. It doesn't have to be Everest. প্রত্যেকের জীবনের কোন একটা মাউন্টেন থাকে, সেটা ডেফিনেটলি আপনারা কখনোই সেই এফোর্টটা দিবেন, সেই ইন্টিগ্রিটিটা যাতে থাকে আর কি। ক্লাইম্ব ইউর মাউন্টেন। থ্যাংক ইউ। আই এম অলসো ওপেন ফর কোয়েশ্চেনস এন্ড আনসার সেশনস। আর এই সুযোগে আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই, আপনারা অলরেডি বলা হয়ে গেছে আমার ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স কে, মানে যাদের ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাব নামটা আর কি এই মুহূর্তে সবার মধ্যে চেনা, হ্যাঁ, এবং ডেফিনেটলি অভিযান সমন্বয়ক ফরান ভাইকেও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাবুরের কোশ্চেন আনসার সেশন আছে, এর মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি